যেভাবে লিখেছেন। ডিয়ার রাসেল ভাইয়া, আমার নাম শ্রাবন্তী। আমি কানাডার টরন্টো স্টেটে থাকি। আমি আগেই সরি বলতে চাই ইমেলটা বাংলায় এই বাংলিশে টাইপ করার জন্য। ১ম এ আমি আপনাকে বলতে চাই যে একটা ইমেইলে সেন্ড করা ঘটনা আপনি যতটা ভালো করে বলতে পারেন, ন্যারেট করতে পারেন, হয়তো আমি স্টুডিওতে এসে ওভাবে বলতে পারব না। তাই ইমেইলটা রেকর্ড না করে টাইপ করে পাঠাচ্ছি যেন ঘটনাটি আপনি সব লিসনার্সদের শোনাতে পারেন। আমি লাস্ট 5 ইয়ার্স ধরে ভূপ এফএম-এর একজন বিগ ফ্যান। অনেকবার চেয়েছি আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর এক্সপেরিয়েন্সটা ভূপ এফএম-এর সাথে শেয়ার করতে, কিন্তু তা হয়ে ওঠেনি। আর কথা না বাড়িয়ে ঘটনায় চলে যাই। আমাদের বাসা ঢাকার রামকৃষ্ণ মিশন এলাকাতে। পুরনো বাড়িগুলোর মধ্যে আমাদের বাসা একটি। ছোট থেকে অদ্ভুত সব কাণ্ড শুনে দেখে আমরা বড় হয়েছি। আমাদের কাছে এগুলো খুব নরমাল এখন। যেমন ছাদে কারো হাঁটার শব্দ পাওয়া, হঠাৎ কারো ডাক শুনতে পাওয়া, কোনো অদ্ভুত নয়েজ হওয়া। যাই হোক, আসল ঘটনায় আসি। আমি এবং আমার বড় বোন ২০০৯ সালে আমাদের কাজিনের বিয়ের জন্য বাংলাদেশ ভিজিট করি। বাংলাদেশ যেতে না যেতেই গ্রাম থেকে আমাদের এক দুঃসম্পর্কের আত্মীয় আমাদের সাথে দেখা করতে আসে। আমরাও ওনাকে দেখে খুশি হই। গ্রামের মানুষের মতো তিনিও আমাদের প্রতি খুব আদর ভালোবাসা দেখাচ্ছিলেন। আমাদেরকে পানি এনে খাওয়াচ্ছিলেন, আমাদের মাথায় হাত বুলিয়ে কথা বলছিলেন। এমনকি আমার কাছে এসে বলেছিলেন, "তোমাদের কোনো কাপড় আমাকে দিতে পারবা?" আমি গ্রাম থেকে পরার কোনো কাপড় আনিনি। এটা একজন বলছিলেন। আমি বা আমার বোন ২ সেকেন্ডও টাইম না নিয়ে নিজের একটা সালোয়ার কামিজ সেট ওনাকে দিয়ে দিই। এসব কিছু একদিন বিকেলের মধ্যেই হয়েছে। সেদিন সন্ধ্যাতেই আমার মা কানাডা থেকে কল করে আমার বোনকে বলে, "শোনো, তুমি আর শ্রাবন্তী কিন্তু সাবধানে থাকবে। গ্রাম থেকে রাশেদা যদি আসে তাহলে ওকে যত পারবা ইগনোর করবা। ওর দেয়া কিছু খাবা না, ওকে নিজেদের মাথায় হাত বুলাতে দিবা না, আর ওর নিজেদের কোনো কাপড়-চোপড় দিবা না। ওকে নিজেদের কোনো কাপড়-চোপড় দিবা না। ওদের ফ্যামিলিতে ওরা জিন পালে, তাবিজ করতে পারে। দূরে থাকবা ওদের থেকে।" আমার বোন এটা শুনে কি বলবে বুঝতে পারছিল না। সে মাকে জানে তুমি সে মাকে জানায় যে, "তুমি যা, যা করতে মানা করেছো, আজকে সারাদিন ধরে তাই করেছি আমরা। রাশেদাকে আজকে সকালেই আসছে রাশেদা এবং সারাদিন আমাদের সাথে ২ জনের সঙ্গে আমাদের ২ জনকে অনেক আদর করেছে, মাথায় হাত বুলিয়ে পানি দিয়েছে। আর শ্রাবন্তীর কাছে এক সেট সালোয়ার কামিজও চেয়েছে, যা শ্রাবন্তী সাথে, সাথে বের করে তাকে দিয়েছে।" মা শুনে পুরোই শকড। বলছে, "যা হওয়ার হয়েছে, এবার ইগনোর করো, ওকে?" আমি আমার বোন মার কথায় ফলো করব বলে ডিসাইড করলাম। পরের দিন সকালে রাশেদা আমাদের কাছে টাকার সাহায্য চাইতো। আমার বোন তাকে বলল, "এখন টাকা নাই, পরে এসো তুমি।" ও বলল, "আচ্ছা, আমি জুলাইয়ের শেষের দিকে আসবো আবার।" আমরা আর আমরা আর সেটা মাথায় নেই না। আর সেও চলে গেল। আমার মানে আমরা কাউকে আমাদের আমরা কাকুকে না, আমার কাকু আমাদের ডেকে বলল, "তোরা মাত্র গ্রেড 11 আর 12 এ পড়িস। এখনো স্টুডেন্ট। তোরা কেন রাশেদাকে ফিন্যান্সিয়ালি হেল্প করবি? ওকে অলরেডি আমি অনেক টাকা দিয়ে সাহায্য করেছি। তোদের তোদের থেকে আবার নিতে চাইলে মানা করবি। এটা আমার আদেশ।" আমরা ২ বোন কাকুর কথায় মানব বলে ডিসাইড করলাম। যাই হোক, জুলাই মাসের শেষের দিকে বিয়ের সব ফাংশন স্টার্ট হয় ওদের বাসায় গুলশানে। আমরা ঠিক আগে দিয়ে গুলশানে চলে যাই। আ এবং জুনের 1st থেকে মিড জুলাই পর্যন্ত সব ঠিক ছিল। তানা আপুর বিয়ের দিন সকালে আমরা সেই গ্রামের আত্মীয় রাশেদা আমাদের থেকে সাহায্য নিতে আমাদের বাসায় যায়। সেখানে গিয়ে উনি জানতে পারেন আমরা বিয়ে উপলক্ষে গুলশানে স্টে ওভার করছি। রাশেদা আমাদের বড় কাকুকে পোস্ট করেন তিনি যেন আমাদেরকে বিয়ে বাড়িতে ফোন করে জানায় যে রাশেদা সাহায্য নেয়ার জন্য গ্রাম থেকে এসেছে। আমার বোন তখন কলটা রিসিভ করে খুব শান্ত হয়ে তাকে গ্রাম থেকে
তাকে জানায়, "দেখো রাশেদা, আমরা খুব লিমিটেড অ্যামাউন্ট নিয়ে এসেছিলাম। বিয়ের মধ্যে টুকটাক খরচ করে আমাদের টাকা শেষ। এবার তোমাকে কোনো হেল্প করতে পারবো না।" এটা শুনে রাশেদা একটা কথা না বলে ফোনটা হ্যাং আপ করে। আমার বোন আমি খুবই অবাক হলাম ভেবে যে এটা কি ধরনের বিহেভিয়ার। যাই হোক, সানা আপুর বিয়ের সব ফাংশন খুব ভালো মতোই শেষ হয়। ওর ফাংশন শেষ করে আমি আর আমার বোন এন্ড অফ জুলাই আমাদের বাসায় চলে আসি। বাসায় আহ, ঢোকার পর মনে হলো যে কিছু তো অন্যরকম লাগছে। ফ্ল্যাটটা 2 উইকস এর মধ্যে কেমন অন্যরকম হয়ে গেছে। যাই হোক, আমরা ২ বোন একটি জিনিস ফিল করেও একজন আরেকজনকে জানালাম না কি ফিল করছি। একদিন আমাদের ২ বোনের মধ্যে ছোটখাটো আর্গুমেন্ট হয়। আমরা ডিসাইড করি ২ জন ২ রুমে ঘুমাবো। কথা মতো সেদিন রাতে আমরা ঘরে চলে যাই আর আমার বোন তার রুমে চলে যায়। লাইটটা অফ করা মাত্র আমি এমন ফিল করা শুরু করলাম যেন কেউ রুমে বসে আছে। মনে হচ্ছে কেউ আমাকে ফলো করছে। আমি চোখটা বন্ধ করলে মনে হচ্ছে সামনের সোফাতে কেউ অপলক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। আমি যতক্ষণ না ঘুমাই ততক্ষণ আমার এমন মনে হচ্ছিলই যে কেউ আমাকে দেখছে। মনে হচ্ছিল চোখটা খুললেই আমি কাউকে দেখে ফেলবো, আর সেটা হয়তো আমি সহ্য করতে পারবো না একদম। এমন করে ১ দিন ২ দিন পার হয়ে যায়। রাত হওয়া মাত্র ভয় লাগতে শুরু করে, কিন্তু আমার বোনের সাথে শেয়ার করলাম না। একদিন মাঝরাতে ঘুমের মধ্যে একটা সাউন্ড আমার কানে আসতে শুরু করে। কেউ রান্নাঘরে পাতিল বা কিছু একটা জোরে জোরে ঘষছে বা টানছে। আস্তে আস্তে সাউন্ডটা এত বেড়ে যায় যে ঘুম একদম ভেঙে যায়। আমি এত সাহসী না যে কিউরিয়াস হয়ে রান্নাঘরে দেখতে যাব। আমি তো সাহস পাচ্ছিলাম না চোখটা খুলবো, কারণ চোখ খুলে অন্ধকারে যা আমার সোফায় বসে থাকে রোজ রাতে, সেটাকে যদি দেখে ফেলি সেই ভয়ে। আর রান্নাঘরে তো নয়েজটা বেড়েই যাচ্ছিল। খুব সাহস করে চোখ বন্ধ রেখেই বালিশের নিচে হাত দিয়ে সেলফোনটা বের করলাম। সেটাই লাস্ট ডায়ালে আমার বয়ফ্রেন্ড ছিল। ওকে চোখ বন্ধ করে লাস্ট ডায়াল ভেবেই কল দেই। ও পিক করার পর ভয়ে কেঁদে ওকে জানায় যে রান্নাঘরে খুব জোরে পাতিল টানার শব্দ আসছে। ও নিজেও ফোন লাইনে থেকে সাউন্ডটা শুনতে পায়। আমাকে সাজেস্ট করে যে সূরা পড়ার জন্য এবং সাউন্ডটাকে ইগনোর করার জন্য। চোখ বন্ধ করে সূরা পড়ার ট্রাই করি, কিন্তু এত ভয়ের মধ্যে সূরা পড়াও কঠিন লাগছিল। একটা টাইমে খুব বিকট শব্দ করে কিচেনে পাতিল পড়ার এবং তার জোরে জোরে ঘোরার সাউন্ড হয়। তার কিছুক্ষণ পর সব থেমে যায়। বাকি রাত জেগেই ছিলাম, আর আমার বয়ফ্রেন্ড ফোনটা ডিসকানেক্ট না করে আমার সাথে পার করে। সূর্য ওঠার পর কোনো এক সময় আমি ঘুমায়ে যাই। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হওয়ার পর রাতের ইনসিডেন্টটা মনে পড়ে, আর সাথে সাথে আমি রান্নাঘরে যাই। যেয়ে দেখি রান্নাঘরের ঠিক সেন্টার ফ্লোরের ওপরে একটা পাতিল পড়ে আছে। এটা দেখে আমার আর বুঝতে বাকি থাকলো না যে রাতে যা শুনেছিলাম তা সব সত্যি। এখানে বলে রাখা বেটার যে পুরো ফ্ল্যাটটিতে শুধু আমি আর আমার বোন ছাড়া আর কেউ ছিল না, এমনকি কোনো কাজের লোকও না। আমি আর ওয়েট না করে সাথে সাথে আমার বোনের কাছে গেলাম। ওকে জিজ্ঞেস করলাম, রাতে ৩টা থেকে ৪টার দিকে রান্নাঘরে এত জোরে জোরে সাউন্ড হলো, তুমি শুনেছ কিনা? ঘুমাইছিলা? আমার বোন খুব অবাক হয়ে বলে, আমি তো ওই টাইমে জাগা, আই ওয়াজ অন দ্য ফোন। এত জোরে সাউন্ড হলে আমি শুনবো না কেন? তারপর ও আমাকে বলা শুরু করে যে, তোমাকে তো কয়েকদিন একটা কথা বলি নাই, তুমি ভয় পাবা বলে। সানা আপুর বিয়ের পর বাসায় ফিরে এসে আমার রাতে অনেক ভয় লাগে। মনে হয় কেউ আমাকে ফলো করছে আর পিছনে দাঁড়িয়ে থেকে সারা রাত দাঁড়িয়ে আছে। আমি ঘুমাতে পারি না, কারণ এই রুমে আরো অন্য কারো আমি প্রেজেন্স ফিল করি। এটা শুনে আমি আমি স্পিচলেস হয়ে যাই, এবং আমি আমি এবং আমি ওকে জানাই যে আমিও এক্স্যাক্টলি এই ফিলিংটাই আমার হয়।
প্রতি রাত্রেবেলায়। এই ঘটনার পর আমাদের আর একা থাকার সাহস হয়নি। সেদিন থেকে রোজ সন্ধ্যায় আমি আর আপু, আমার বোন সেই বাসাতে তীব্র আগরবাতির গন্ধ পেতে থাকি। অনেকের মাঝে বসে থাকলেও একটা স্পেসিফিক টাইমে আমি আর আমার বোন শুধু স্মেলটা পেতাম। বাকিদের জিজ্ঞেস করলে তারা বলতো এমন কোনো গন্ধ তারা পাচ্ছে না। এমন হতে হতে শেষে বাবা মাকে কানাডাতে কল করে ব্যাপারটা জানায়। বাবা শুনে তার খুব ভালো বন্ধুর কথা আমাদেরকে জানায় যে যিনি খুবই ধার্মিক এবং এসব ব্যাপারে তিনি আমাদের হেল্প করতে পারবেন। আমি আর আমার বোন কোনো ওয়েট না করে সেদিন তার বাসায় যাই এবং তাকে সব খুলে বলি। তিনি সব শুনে বলেন যে আমাদের সেই আত্মীয় আমাদের ওপরে রাগ করে কিছু একটা করেছে, আমাদেরকে শুধু ভয় দেখানোই তার লক্ষ্য। ক্ষতি করার থাকলে আরো অনেক কিছু করে ফেলতে পারত। সে আমাদের কিছু স্পেসিফিক সূরা আর দোয়া পড়ার সাজেস্ট করেন এবং বলেন যে তিনিও আমাদের জন্য দোয়া করবেন। সেদিন তার বাসা থেকে ফিরে এসে মনে হচ্ছিল যে আমাদের বাসাটা পজিটিভলি অন্যরকম লাগছে। আচ্ছা, এবং পজিটিভলি অন্যরকম লাগছে। বাকি যেই কয়েকদিন বাংলাদেশে ছিলাম আমরা, দিনে বা রাতে কোনো সময় আর কি কিছুই অ্যাবনর্মাল লাগেনি। এই ছিল আমার ঘটনা। ভালো লাগলে পড়ে শোনাবেন অবশ্যই এবং ভালো থাকবেন। শ্রাবন্তী, আপনাকে অনেক ধন্যবাদ এরকম একটা ঘটনা পাঠানোর জন্য, এবং আমরা আশা করছি যে প্রবলেমটা আপনার একদমই সলভ হয়ে গেছে এবং পরবর্তীতে আর কোনোদিন এই ধরনের প্রবলেম আপনারা পড়েননি এবং আশা করছি ভবিষ্যতেও পড়বেন না। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আমরা চলে যাচ্ছি ডক্টর আলিফের ঘটনায়। আসসালামু আলাইকুম এভরিওয়ান। যে ঘটনাটা আজকে বলতে যাচ্ছি, সবাইকে একটু রিকোয়েস্ট করবো যে আসলে একটু চিন্তা করতে যে ঘটনাটা কীরকম হতে পারে, মানে একটু ডিপলি চিন্তা করতে সবাইকে রিকোয়েস্ট করবো। তো যে ঘটনাটা বলবো সেটা বরিশালের একটি জায়গা, নামটি বলছি না। বরিশালে যে জায়গাটার ঘটনা বলবো, যার ঘটনা শেয়ার করবো তিনি একজন ইমাম সাহেব। ওই রিজিয়নের একটি মসজিদের, ছোট্ট মসজিদের একটা ইমাম। তার বয়স তখন 45 বছর হবে এবং এটা আজ থেকে প্রায় 27 বছর আগের ঘটনা, 1989 সাল। হয়তো লাইফ চেঞ্জিং ঘটনা বলতে পারেন। এবং ওই ইমাম সাহেবের এলাকায় খুব নাম ছিল, ডাক ছিল, এবং কারোর সাথে 7-5-এ উনি ছিলেন না। সবসময় খুব ভদ্র একটা লাইফ লিড করতো এবং বলে না যে বাড়ির মাঝখান দিয়ে হেঁটে যায় ওই ইমাম সাহেবরা, উনি যেটা করতেন না। উনি সবসময় মেইন রাস্তা দিয়ে হেঁটে যেতেন, সেজন্য ওনার সুনামও সবচেয়ে বেশি ছিল। আচ্ছা, তো পাড়ায় পাড়ায় লোকজন, বিভিন্ন গ্রাম টু গ্রাম লোকজন তাকে খুব পছন্দ করত, কারণ তার ব্যবহার, কারণ তার সততা, আর উনি বিচারে ছিলেন পটু। আচ্ছা, এই বিচারে যেদিকে পাল্লা ভারী থাকবে সেদিকেই পাল্লা, মানে ইনফ্লুয়েন্স ছিল কারো দ্বারা। খুবই সৎ একজন মানুষ ছিলেন আর কি। ছিলেন কেন, এটার কারণও আমি সবার লাস্টে সবাইকে জানাবো কেন বললাম ছিলেন। উনি তো আচ্ছা, তো যে ঘটনাটা বলি ওনার, উনি তো নর্মালি বিচার করতেন। তো একদিন একটা বিচারে তাকে যেতে হবে, তার বাড়ি থেকে প্রায় 20 মাইল দূরে। তো রাস্তাটা এরকম যে আপনাকে হেঁটে যেতে হবে অর্ধেক পথ, বাকি পথ নৌকা, এপার ওপার মিলিয়ে। তো সেই দিন ওনার বাসা থেকে খুব প্রেশার আসছিল যে যেতে বারণ করছিলেন তার ওয়াইফ, কারণ তার ছেলের শরীর খুব খারাপ ছিল। আচ্ছা, এবং তার ছেলেটা ছিল 14 বছর বয়স, আজমত নাম ছিল, আজমত আলী। তো ছেলের শরীর এতটাই খারাপ ছিল যে ছেড়ে আসতেও পারছিলেন না, কিন্তু বিচারটা ছিল তার বন্ধুর ছেলের বিচার ছিল। তো পরিচিত যেহেতু, তাকে যেতেই হতো। আচ্ছা, তো বাসার সবাইকে মানিয়ে, নিজেকে মানিয়ে তিনি রওনা দেন ওই জায়গার উদ্দেশ্যে বিচার করতে। ও ফজরের নামাজ পড়ে, বাড়িতে মসজিদে নামাজ পড়িয়ে তিনি রওনা দেন এবং মসজিদে একজনকে দায়িত্ব দিয়ে যান নামাজ পড়ানোর জন্য, বাকিরা ভক্তের। আচ্ছা, তো সে একটা পর্যায়ে যখন হেঁটে নৌকা পার হয়ে ওই জায়গায় পৌঁছান, তো পৌঁছাতে দুপুর 2টা বেজে যায়। জোহরের নামাজ শেষ করে বিচার শুরু করেন এবং বিচার শেষ হতে মাগরিবের আজান দিয়ে ফেলে। তো মাঝখানে একটু বলে রাখি আসল ভাই, উনি যখন বিচার শুরু করেন তখন একজনকে বলেছিলেন যে আমার তো যেতে যেতে মাগরিবের পর হয়ে যাবে, তো আমাকে ওই বাড়ির অতটুক পর্যন্ত আগাই দিস। আচ্ছা, কিন্তু বিচার যখন শেষ হলো, বিচার শেষ হওয়ার পরে ওই লোকটাকে আর খুঁজে পাওয়া যায়নি, মানে ওইখান থেকে হয়তো সে কোনো কাজে চলে গেছে। তো আল্লাহর নাম নিয়ে সে চিন্তা করলেন যে যাকে এখন রাস্তা হাঁটা দেখি চুলো করার নেই, আর ওনার যে রাস্তায় উনি যাবেন সেই রাস্তায় আসারও লোক নাই কেউ, যে ওনার সাথে কথা বলতে বলতে বা
একা 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 রাস্তা দিয়ে রাসেল ভাই মাগরিবের পরে অন্ধকার হয়ে গেছে অলমোস্ট। রাস্তা দিয়ে হেঁটে যাওয়াটা কেমন না? তো অনেক দূর, নিজের বাড়ি থেকে অনেক দূর, কাছাকাছি নিজের বাড়ি হলে একটা কথা ছিল। তো রাস্তায় হাঁটছে প্রায় ঘন্টা খানেক, হাতে কোনো ঘড়িও ছিল না এবং আনফরচুনেটলি বাড়ি থেকে কোনো টর্চ লাইটও সে আনতে পারেননি। তো যতটুকু আলো, গ্রামের মানুষ তো গ্রামের আলোর পথে অন্ধকারেই অনেকে হাঁটে, অনেকে অন্ধকারেই অনেককে চেনে। তো হাঁটতে হাঁটতে প্রায় ঘন্টা খানেক হাঁটার পর তিনি শুনতে লাগলেন আশেপাশ থেকে এশার আজান পড়ছে। তো এশার আজান পড়ছে যে এখন উনি নিয়ত করলেন যে আমি এখন এশার নামাজটা না করে আগাবো না। আচ্ছা, এখন আশেপাশে মসজিদ খোঁজার পালা। হঠাৎ করে সামনে একজন লোক পেলেন। লোক তার ভাষ্য মতে লোকটার হাইট কমপক্ষে 6 ফিট হবে এবং লোকটাকে সে জিজ্ঞেস করলেন যে এখানে কি আশেপাশে কোনো মসজিদ আছে কিনা। আচ্ছা, লোকটা একটা রাস্তা দেখাই দিল যে আপনি সোজা যে টানে বাই একটা মোচড় নিলেই সামনে একটা মসজিদ পাবেন। খুব বেশি বড় মসজিদ না, ছোট মসজিদ, আপনি ওই মসজিদে নামাজ পড়তে পারেন। তো সে কি করলো, ওই রাস্তা দেখে বিসমিল্লাহ বলে ওই রাস্তা দিয়ে হাঁটা শুরু করলো। অচানা একজন মানুষের কথা শুনে হাঁটছে, তো তার কাছে রীতিমতো একটু ভয়ই লাগছে যে আসলে হাঁটছি কোন রাস্তা দিয়ে হাঁটছি। ইভেন রাস্তার মাঝখানে যাওয়ার পথে তার মনে হলো আমি যদি এখন ব্যাক করি আমি আর চিনবো না, মানে আমার কারো হেল্প লাগবে। আচ্ছা, তো তিনি কি করলেন, ওই মসজিদ খুঁজছে। তো উনি যতই ভেতরে ঢুকছে ততই আস্তে আস্তে আজানের শব্দটা ক্ষীণ হতে থাকলো। যে তিনি মনে করছেন যে আমি ভিতরে ঢুকছি, হয়তো বা এখন মসজিদের থেকে আরো দূরে সরে গেছে। তো হঠাৎ করে একজন মহিলাকে দেখলেন উনি। তো মহিলাকে দেখলেন, মহিলা গোয়াল ঘর থেকে ঘরের ভিতরে ঢুকবে। আমার সামনে এক মহিলাকে জিজ্ঞেস করলেন যে আপা এখানে আশেপাশে কোনো মসজিদ আছে কিনা। তো মহিলা তাকে বলল আপনি একটু ঘোরা রাস্তায় চলে আসছেন, একটু বেশি দূর চলে আসছেন। হ্যাঁ, ও না, ঘোড়া রাস্তায় চলে আসছেন, আপনি পিছনে যে টার্ন নিলে মসজিদ পাবেন, একটা একটু হাঁটতে হবে 3-4 মিনিট। তো উনি বললেন যে ঠিক আছে। তো উনি হেঁটে একটু সামনে আগানোর পর দেখলেন যে আরো গভীরে ঢুকে গেছেন এবং মোটামুটি তার রাস্তার মনে নাই যে সে কিভাবে এসছে, অন্ধকার তো। একটু পরে যখন সামনে যিনি দেখলেন একটা মসজিদ, ওনার কথায় এমন মসজিদ আমি কখনো দেখি নাই। এরকম মসজিদ আমার এই 45 বছরের লাইফে এই এলাকায় আছে তো পরের কথা, আমি বাংলাদেশে কোথাও আছে বলে মনে করি না। এত সুন্দর মসজিদ, এত সুন্দর মসজিদ, এটার অজুখানাও এত সুন্দর। আমি ভেতরে ঢুকবো কি ঢুকবো না, এক পর্যায়ে তিনি ডিসিশন নেন না, নামাজ তো পড়তেই হবে। তো এই মসজিদে হঠাৎ করে আজান পড়া শুরু হলো। তিনি ডিসিশন নেন না ঢুকবেন এবং তার ভাষ্য মতে এটা সৌদির কোনো বাদশাহী বানিয়ে দিয়ে গেছে। কিন্তু আসলে এরকম মসজিদ ওইখানে যদি থাকতো তাহলে ওনার ফ্রেন্ড, ওনার পরিচিত লোকজন সবাই জিকির করতো যে এখানে একটা মসজিদ আছে সুন্দর। কিন্তু এরকম কোনো মসজিদের কথাও সে কখনো শোনে নাই। তা আমি জিজ্ঞেস করলাম যে চাচা আপনি যে মসজিদটা দেখছেন, সেই মসজিদটা সম্বন্ধে আপনার ধারণা কি? লোক দুইটা তাহলে কি ভুল বললো? তো উনি আমাকে বললেন যে আরে ধুর ভাই, আমি তো এক্সপেরিয়েন্স, তাই না নাকি? আমি তো জানি কে মানুষ কে খারাপ, কে ভালো কে মানুষ, কে মন্দ, কে মানুষ না, এটা তো অ্যাটলিস্ট বুঝি। তো তার কথাটা একটু ডিফারেন্ট ভাবেই আমি নেই যে অ্যাটলিস্ট সে অনেক কিছু জানে, অনেক কিছু বোঝে। সে মসজিদে সে বললে যে ঘটনা শোনেন। তো সে যখন বললো মসজিদের ভেতরে আমি যখন ঢোকার পরে এত সুগন্ধ, এত সুন্দর আলো মসজিদে, ওই বাতি কিনবে আমাদের মসজিদে মনে হয় বাতির দামের মসজিদ। আমি যে মসজিদে নামাজ পড়াই, এত সুন্দর মসজিদ, এত সুন্দর আলো। আমি কি করলাম, এত ঠান্ডা এই গরমের মধ্যে আমি সারা শরীর ভেয়ে আমার ঘাম পড়ছে। আমি মসজিদে ঢোকার পর আমার সব ক্লান্তি দূর হয়ে গেল, আমি বসে পড়লাম। তিনি তখন চিন্তা করলেন যে একটু রেস্ট নিয়ে সুন্নতে নামাজ পড়বেন। তো তার সুন্নতের নামাজ পর্যন্ত মসজিদে একটা কাকপক্ষী ঢোকে না, একজন মুয়াজ্জিন ছিলেন, কিন্তু তার শরীর, তার মাথা কিছুই দেখা যাচ্ছে না, কিন্তু আজান পড়েছে তার সামনে। যে একজন অবয়ব দেখতে পাচ্ছে, উনি আজান দিচ্ছেন, আজান শেষ হলো, উনি বিশ্রাম নিলেন কিছুক্ষণ, 5 থেকে 10 মিনিট। এরপরে সে সুন্নতের নামাজ পড়লেন। রাসেল ভাই সুন্নতের নামাজও তার পড়া শেষ করতে ইচ্ছা করছে না, তার এত আরাম লাগছে, ভালো লাগছে এত বেশি। সে যখন সুন্নত শেষ করলেন, হঠাৎ করে মানে ফরজ নামাজের প্রিপারেশন নেবেন, কেউ নাই তো তখন নিজের নামাজ পড়তে হবে, কেউ তো নাই, কাউকে তো পাচ্ছে না উনি, তাহলে নিজেরই ফরজ নামাজটা পড়ে ফেলতে হবে। এই চিন্তা করতে করতে রাসেল ভাই পুরা মসজিদ জুড়ে অনেকগুলা মানুষ ঢুকলো। কিছু জিনিস আমি হিন্ট দিই। গ্রামের মসজিদে রাসেল ভাই রাত 8টা মানে অনেক রাত,
আর সেই সময় ঈশার ওয়াক্তের জামাতে এক কাতার পুরা হয় না কমপ্লিটলি সব সময়। এক কাতার নর্মালি পুরা হয় না গ্রামের মসজিদে। আচ্ছা, আমি নিজেও দেখছি এখনকার সময়, আর আগে তো অনেক আগে রাতের সময় অত মানে ঈশার ওয়াক্তে অত মানুষ হয় না, প্রথম কাতার ভরতে আচ্ছা। কষ্ট হয়ে যায়। কিন্তু ওইখানে রাসেল ভাই যখনই তার পর সুন্নত শেষে পর শুরু করবে, মসজিদে দলে দলে মানুষ ঢুকলো, সবারই কাপড় সেম, সবারই চেহারা সেম, সবাই দাঁড়িয়ে গেল রান্না কাতারে। কি আশ্চর্য রকম তার সাথে ঘটছে। সে বলছে যে যাই হোক, জীবিত আছি তো অনেক বেশি। আমি তো জানি আমার ভিতরে রুহ আছে, যাক ওনাদের সাথে নামাজটাই পড়ি, নামাজই তো পড়বো, মসজিদ তো আল্লাহর ঘর। তো তাকে ইশারায় লোকজন দেখিয়ে দিল আপনিই জামাত পড়ান। মানে হঠাৎ করে যখন উনি হাত যাবে, এই যে ইশারায় মিম্বরের দিকে হাত দেখিয়ে দিল আপনি জামাত পড়ান। তো সে যখন জামাত পড়ালো, লেগে আমি নামাজ যে শেষ করছি, কেন নামাজ শেষ হলে এটা বারবার আক্ষেপ লাগছিল। কিন্তু বাড়ির দিকে মনটা পড়ে আছে যে আমার ছেলেটার শরীর খুবই খারাপ, আমাকে যেতে হবে বাড়িতে। তো সে নামাজ শেষ করে ভিতরে নামাজ পড়ে বের হবে এমন সময় লোকজন তাকে আঁকড়ে ধরল। সে আঁকড়ে ধরলো, সবাই মনে করছে যে তাকে হার্ম হচ্ছে না, আঁকড়ে ধরে তাকে খেয়ে যেতে বলছে সবাই, রাতের খাওয়াটা তাদের সাথে খেয়ে যেতে। এখন তিনি মনে করছে যে আমার সাথে যা করছে তা অবশ্যই সাধারণ কোনো ঘটনা না, অলৌকিক ঘটনা এবং ডিফারেন্ট ঘটনা। এটার সাথে আমি নেগেটিভ হলেও কোনো ধরনের ক্ষতি আমার হতে পারে, তাই না বলি আমি আসলে খেয়ে যাই, আর পেটের প্রচন্ড ক্ষুধা। আচ্ছা, তো সে সবার সাথে গোল হয়ে তার সামনে অনেক খাওয়া আসতে থাকে, তো সবার সাথে গোল হয়ে বসে খাওয়া। রাসেল ভাই একটা মুখে এক লোকমা মুখে দেয় আর বলে যে আমি এরকম লোকমা আগে কখনো দিয়ে খাই নাই, এই খাওয়া আমি জেনে, এই জিনিস কি আমি জানি না, এত ফল কিন্তু কামড় দিলে আমি ডিফারেন্ট টেস্ট পাচ্ছি, এত টেস্টি খাওয়া, এত মজার খাওয়া আমি কখনো খাইনি। মনে করতে পারেন এখনই তো মসজিদে নামাজ শেষ, ঘটনা শেষ না। তিনি মসজিদ খুঁজতে বেরিয়ে গেছিলেন, সেই জায়গায় চলে যান। আচ্ছা, দিয়ে আসছিলাম, এখন এই দিক দিয়ে রওনা দিতে হবে। সে একা রাস্তা দিয়ে হাঁটছে। আধা ঘন্টা পর হঠাৎ করে দৌড়ে একটা ছেলে তার পা ধরে বসলো, খালি গায়ে একটা ছেলে তার পা ধরে বসলো, এবং তার ও যে পা ধরলো, পা টাচ করলো না, পা গরম হয়ে গেল যে ছেলেটার হাতে এত টেম্পারেচার কেন। বলে আরে বাবা রে, ছাড়। সে অনেক হঠাৎ চেষ্টা করে করলো, আচ্ছা, হঠাৎ করে কিছু বুঝতে পারছে না, অন্ধকারে খুটখুটে অন্ধকার, কিন্তু ওই ছেলেটার মুখ থেকে শুনতে পাচ্ছে যে আব্বা আমারে নিয়ে যান। উনি বললেন যে না, আমার সাথে যা ঘটছে তা মোটেও সম্ভব সাধারণভাবে কিছু না, আমি হাঁটা ধরি, বিসমিল্লাহ করে যা হবে আল্লাহ দেখবে। উনি কিছুক্ষণ পরে এই আব্বা আমাকে নিয়ে যান এই ওয়ার্ডটা শুনতে পায় না, কিছুক্ষণ পরে সামনে যাওয়ার পর উনি ভাবলেন যে আমি সেফ হয়ে গেছি, মোটামুটি এখন নদীর কাছে চলে আসলে মোটামুটি আমি সেফ হবো আর কি। তো নদীর কাছাকাছি প্রায় চলে আসার পর উনি যেটা চিন্তা করেছিলেন যে উনি যখন নদী পার হয় বিচার করতে আসে, তখন একজনকে বলেছিল যে তুই থাকিস পারলে আমার জন্য অসুবিধা আচ্ছা, যাওয়ার পথে। আসলে একটু লেন্দি করে মানে লেন্দি কোনো সমস্যা নেই, আমাদের টাইম আছে, একদম সুন্দর করে শুনি আমরা। নদীর কাছে যে সে দেখলো যে একটা নৌকাও নাই, নদী পার হবে কিভাবে, ঘুটে অন্ধকার একদম। তো আশেপাশে দুইটা ডাক দিল যে কেউ আছে কিনা, কিন্তু কারো কাছে কোনো রিপ্লাই পায় নাই। রিপ্লাই পাবে কি করে, সময় হয় ঘুমন্ত অবস্থায়। তো আশেপাশে কি করলো, তার মাথার পাগড়িটা খুলে ঘাসের উপরে বিছিয়ে বসলো, কিছুক্ষণ বিশ্রাম নিচ্ছে যে ফজরের নামাজ পর্যন্ত ওয়েট করি, যতক্ষণ লাগে, যদি দরকারে ঘুমানো আমি ঘুমাই যাবো, আর আগে কোথাও যাবো না, পিছনে ব্যাক করবো না, এখানেই থাকি। এত সকাল হলে তো সকাল তো হবেই, তার সব বিশ্বাস ছিল সকাল তো হবে। তো কিছুক্ষণ পর রাসেল ভাই কয়েক দল মানুষ তার দিকে আসছিল, নাকি ঘাটের দিকে আসছে আমি বলতে পারা, ঘাটের দিকেই হয়তো আসছে। তো পিছু কয়েক দল মানুষ অনেকগুলা লেগে, আমি তাকে জিজ্ঞেস করলাম আবার তাদের হাইট বা তাদের সম্বন্ধে আপনি কতটুকু দেখছেন, বলে আমি কি পিতা নিয়ে মাপছি নাকি, আমি দেখছি অনেকগুলা মানুষ কিন্তু অনেক লম্বা। আচ্ছা, সবাই ঘাটের দিকে আসছে। আসার পরে আমার দিকে সামনে যে লোকটা দাঁড়ছিল এমনভাবে চাহনি দিল, আমার কাছে মনে করছে যে আমি ওনার এই চাহনি, এত আলোর জল, এত আলো ওনার চাহনিতে, আমি এরকম মানুষও কখনো দেখি নাই। এই আলো একজন মানুষের মধ্যে এত ঘুটঘুটে অন্ধকারের মধ্যে পড়তে পারে, এটাও কখনো ভাবি নাই। আচ্ছা, আমি দেখলাম তাদের সাথে একটা লাশের খাটিয়া আছে, একটা লাশ আছে, সঙ্গে করে লাশের খাটিয়া তারা নিয়ে এসে, এবং এরা হচ্ছে সেই মানুষজন যারা তার পেছনে নামাজ পড়েন। রাইট। তো তার জিনিসটা একটু ধারণা চেঞ্জ হতে থাকে যে আমার ক্ষতি হতে পারে এখন।
তো তাদের পূর্বপুরুষরা কি করতো, সূরা পড়ে চারিপাশে একটা রাউন্ড করে নিত যাতে তাদের বিপদ না হয়। তো তিনি আমাকে এটা ডিটেইলসটা বলেন নাই। আমি যতটুকু জানি যে ওই মুহূর্তে সে তার চারিপাশে একটা রাউন্ড করে নেয়, রাউন্ড করে নিয়ে তো দোয়া পড়ে। তো ওনাদের বলতে থাকে, দেখেন এটা কেন করেন, হয়তো তার নিজের সেফটির জন্য। আচ্ছা। তার মনে হতে থাকে যে তারা আমাকে ক্ষতি করতে পারে, কিন্তু আউট অফ নোয়ার তার সাথে যা ঘটছে এটা তো তার সাথে আগে কখনো ঘটেই নাই। রাইট। তো উনি যেসব আগে কাজ করেছেন মনে করতে পারে যে অনেকেই তো অনেক আসে না যে জিন ধরে নিয়ে আসে যে আমাদেরকে জিনে ধরেছে বা ছুটে দাও, উনি সাহেব তো অনেকেই দেশে এরকম কেস অনেক দেখে না আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো মনে করতে পারে যে আমাকে খারাপ কিছুই আমার সাথে হচ্ছে। সে বলতে থাকে যে আপনারা কোথাকার, ওখান থেকে কোনো জবাব আসে না। আচ্ছা। তিনি আবার জিজ্ঞেস করেন আপনারা কোথাকার। তো তারা কিছু বলছে না, আবারও জিজ্ঞেস করলো আপনারা কোথায় যাবেন। হঠাৎ করে একটা লোক পিছন থেকে বলে উঠলো আমরা আপনার বাড়ি যাব, ও মাই গড। আমরা আপনার বাড়ি যাব। তো উনি জিজ্ঞেস করলো যে এই লাশ কিসের। তখন উনি বলে এটা আপনার ছেলের লাশ। মাই গুডনেস। তো উনি বলে যে দেখেন আমি আসলে ক্ষতি করতে চাই না কাউকে, আসলে আমার নিজেরই ভয় লাগছে। হ্যাঁ, আমি এটা চমৎকার একটা ঘটনা, এটা তো অন্যরকম। আমার খুব ভয় লাগছে। দেখো আমাকে ভয় দেখায়ও না বা নিজেরাও ভয় পেও না। তোমরা যদি কোনো কিছু জানো আমি অনেক কিছু জানি, আমার এখান থেকে চলে যাও। তো এটা বলতেই তারা কি করলো, আস্তে আস্তে পানির নিচে চলে গেল, নদীর মধ্যে ঢুকে গেল রাসেল ভাই, পানির ভেতরে ঢুকে গেল হঠাৎ করে। হঠাৎ মানে ওই ওনাদের কোনো রেসপন্স না দেখে একটা জিনিস উনি বলেছিল, তো আপনি আমাদের সাথে চলেন। এটা আমি আপনাকে তখন বলেছি, আপনি আমাদের সাথে চলেন। তো উনি বললো তোমরা কোনো ক্ষতি করতে চাই না, তোমরা তোমাদের মতো থাকো, তোমার মতো চলে যাও, আমাকে কোনো ডিস্টার্ব করো না। তো তারা কি করলো, পানির মতো চলে গেল। আচ্ছা। আর আলী হাসান সাহেব, যে ইমাম সাহেবের ঘটনা বলছে, সে তার মতো বসে রইল। ফজরের আজান দিল, ফজরের আজান যখন পড়ে গেল তিনি তার ওই যেটার উপরে বসেছিলেন সেটার উপরেই নামাজ আদায় করলেন, কারণ তিনি আর মসজিদ খোঁজার রিস্ক নিলেন। রাইট। তো হঠাৎ করে ফজরের পরে কিছুক্ষণ পর, নামাজ শেষ করার কিছুক্ষণ পর তিনি দেখতে থাকলেন, মানে অন্ধকার মধ্যে তিনি যতটুক আলো, মানে ফজরের আজান পড়ার মতো হালকা আলো চলে আসছে, তখন তিনি দেখতে পাই দূরের থেকে একটা নৌকা ঘাটের দিকে আসছে, এবং সে চিৎকার করে জিজ্ঞেস করলো নৌকার মাঝিকে। তো মাঝি যখন রিপ্লাই দিল ভয়েস, তিনি কনফার্ম করলেন যে না, এই আমার পরিচিত মাঝি, নাম স্বপন মাঝি, ওনাদের বাড়ির লোক। আচ্ছা। এবং স্বপন মাঝিও চিৎকার করে জিজ্ঞেস করলো, যখন তার ভয়েস পেলো সেও কনফার্ম করলো যে ইমাম সাহেব এটা। তিনি আর রিস্ক না নিয়ে তাকে উঠালেন এবং আশেপাশে কোনো কাস্টমার না পেলে শুধু ইমাম সাহেবকে নিয়ে রওনা দিলেন বাড়ির দিকে। আচ্ছা। প্রায় 3 ঘন্টা মতো হয় তাকে নৌকাতে সফর করতে হয়। সকাল 8টার দিকে তার সিন্ধি বাড়িতে পৌঁছান। বাড়িতে পৌঁছানোর পথে, বাড়ির যাওয়ার পথে সবাই মনে করেন রাসেল ভাই সিম্প্যাথি, সে বুঝে নাই। সবাই তাকে হাত বুলিয়ে দিচ্ছে, মাথায় বুলিয়ে দিচ্ছে, কোনো মানুষ তাকে জড়ায় ধরতেছে। আর যতই বাড়ির দিকে যাচ্ছে ততই মানুষের আনাগোনা দৌড়াচ্ছে সবাই বাড়ির দিকে, তার বাড়ির দিকে। তো তার বাড়ি যখন পৌঁছে যায় তিনি, তো সব ভিড় ঠেলে তিনি তার মনের মধ্যে তখনই খটকা লেগে যায়, যখন সবাই আদর করছে, হঠাৎ করে আদর করছে কেন, হঠাৎ করে তার মাথায় হাত বুলিয়ে তোমার জোরে ধরছে কেন, বুঝে যায় তো বাড়িতে কোনো একটা ঘটনা ঘটে গেছে। তো এত খারাপ ঘটনা ঘটবে সেটা এখন তিনি কখনো ভাবেন নাই। সে বাড়িতে পৌঁছায়, দেখে যে উঠোনের মধ্যে তার ছেলের লাশ পড়ে আছে, তার লাশটা ফোলা এবং ফাঁপা। তার কথা হচ্ছে যে আমি তো আসলে এত কিছু খেয়াল তখন করতে পারে নাই। আমার সাথে যেহেতু ঘটনায় শেয়ার করেছে রাতুল ভাই, উনি বলেছেন যে খোলা পাপা কেন, ফাঁপা কেন থাকবে, আমি তো জ্বর ডিটেক্টের কথা না। হ্যাঁ সেটাই, ঘরের মধ্যে। তো ওই জ্বর এতই বেড়ে গেছিল, ওনার ওয়াইফ পরে বলেছেন যে জ্বর এতই বেড়ে গেছিল যে রাসেল ভাই ওই ছেলেটা পাগল হয়ে পুকুরের ঘাট পানিতে ঝাঁপ দেয়, ডুব দেয়। ছেলেটা যে সাঁতার পারে না তা না, 14 বছরের ছেলে। এবং কখন ডুবতে দেয়? ফজরের নামাজের সময় ফজরে যখন আজান দিবে তার কিছুক্ষণ আগে ডুব দেয়, এবং তার নিজের আপন চাচাতো ভাই তাকে ডুব দিয়ে আনতে যায়। ছেলের লাশটা পুরা পুকুরটা খুঁজে পায় না, 3-4 জন মিলে নামে, পুকুরটা খুঁজে পায় না। কিন্তু ফজরের নামাজ পড়া শেষ, যখন আজান দেওয়া শেষ, নামাজ পড়া শেষ, ফজরের নামাজের শেষ হওয়ার প্রায় 10 থেকে 15 মিনিট পর আস্তে করে লাশটা ভেসে ওঠে একা একা। তো পরে লাশটা উঠানো হয়, তো বুঝতেই পারছিল যে আসলে লাশটা, তাদের ধারণা লাশটা তো মাটির নিচে ঢুকে গেছিল, খুঁজে পায়নি, কারণ পানির নিচে তো কতক্ষণ থাকা যায় না ভাই, তাও কতদিন আগের ঘটনা। অনেকেই নামে পানিতে, কেউ খুঁজে পায় না, বাঁশ নিয়ে নামে, অনেকেই নামে, কেউ খুঁজে পায় না। তো পরে তার নিজের ছেলের লাশ নিজেই ধোয়ান, নিজেই কাফনের কাপড় পেটান, নিজেই ধোয়া ফরেন, নিজেই দাফন করেন, নিজেই জানাজা পাওয়া রাসেল ভাই। এবং সে খালি ইন্টারকানেক্ট করলেন যে আমাকে যে বলেছিল, আমি জিনিসটা একটু মিলানোর চেষ্টা করি, উনি জিনিসটা একটু মিলিয়েছিলেন যে আমাকে যে বলেছিল চল আমাদের সাথে,
তাহলে আমি কি তাদের সাথে গেলেই পারতাম নাকি আমি গেলেই মরতাম? তার কোয়েশ্চেনটা সবসময় তার নিজের কাছে এটাই। তাহলে আমি আসলে মনে হয় ছেলেটাকে পেতাম, কিছুক্ষণের জন্য হলো তো পেতাম। আমি থাকলে হয়তো বা সে পানিতে ঝাঁপ দিব না, এই দুঃখটা থেকে গেছে। এই দুঃখটা ছিল, আছিল, এখনো পর্যন্ত আছে। তা এখন পর্যন্ত আছে সেটা বললে ভুল হবে রাসেল ভাই। আমি ওনার কাছ থেকে যখন ঘটনাটি নিই তো অনেকদিন আগে, প্রায় 10 দিন আগে, এই গত 3 দিন আগে মারা গেছেন। ওনার বয়স অনেক হয়েছিল। হঠাৎ করে আমি শুনি যে আমাকে ওনার কাছে নিয়ে গেছিলেন। তিনি ফোন দিয়ে বললেন যে আলী আসাদ সাহেব মারা গেছেন। 3 দিন আগে রাতে ভাই, আমি এখানে আসছি না, আজ থেকে 3 দিন আগে। আচ্ছা, এটাই ছিল রাতের ওই ঘটনা। লিসেনারদেরকে সবাই মানে নতুন বছরের শুভেচ্ছা। আজকে আমি যে ঘটনাটি দিয়ে শুরু করতে চাচ্ছি সেটি আমি আমার যে জেলা রাজবাড়ীতেই ঘটে যাওয়া সেই ঘটনাটি যিনি শেয়ার করেছেন উনি সরকারি একজন ঊর্ধ্বতন কর্মকর্তা, সঙ্গত কারণে তার নাম বলছি না। তো আমাদের রাজবাড়ী যে জেলাটি, এই জেলাটির মানে সদর থেকে যদি কয়েক কিলোমিটার উত্তরে যাওয়া যায় সেখানে আমাদের পদ্মা নদী পড়ে এখন। আচ্ছা, তো ওই পদ্মা নদীর ওখানে যে বাজারটি মানে যে জায়গাটি, ওটা স্থানীয়ভাবে সেটা গোদার বাজার নামে পরিচিত। জি। তো যারা রাজবাড়িতে যারা আছেন বা কখনো গিয়েছেন ওই অঞ্চলে, তারা হয়তো বা অনেক আগে গিয়ে থাকলে সেখানে ওই অঞ্চলে বড় একটা চর আগে ছিল, এখন সেটি নেই। 2005 সাল থেকে ওই চরটি এখন আর নেই। তো ওই চরটা দীর্ঘদিন ছিল, ওই চরেই একটি মানে ঘটে যাওয়া ঘটনা। আমাকে যিনি বলেছেন ওনার পরিবারের সাথেই ঘটে যাওয়া এবং ওনার দাদার মাধ্যমে এই ঘটনাটা ওনারা ছিলেন বেসিক্যালি কবর খোঁড়ে, মানে এই আচ্ছা। পেশায় উনি ছিলেন আর কি, ওনার দাদা। আচ্ছা, কবর নিয়ে অনেকগুলো ঘটনা আছে আসলে। তো কবর খোঁড়েন আর কি, মানে গোর খোদক বলতে আমরা স্থানীয়ভাবে যেটা বলি আর কি, গোর খোদক ছিলেন। জি। তো উনি স্বাভাবিকভাবে উনি একটা অভ্যাস ছিল যে উনি কোনো কবর টবর খোঁড়ার পর সেটা দাফন হয়ে যাওয়ার পর উনি ওই, যেহেতু ওখানকার স্থানীয় কবরস্থানটা ওই অঞ্চলের ওই চরের স্থানীয় কবরস্থানটা নদীর পাশে ছিল, তো উনি ওই কবর দেয়া হয়ে যাওয়ার পর সব কাজ শেষ করার পর উনি গোসল করে তখন বাসায় যেতেন। এটা ওনার মানে সবসময় একটা অভ্যাস ছিল আর কি। তো একদিন কোনো একটা লাশ রাতের বেলা আসে, সেটাকে কবর খুঁড়ে সেটাকে আবার মানে দাফন কাফন করতে করতে অনেক রাত হয়ে যায়। জি। তো ওনার স্বাভাবিক অভ্যাস অনুযায়ী উনি পাশেই যে নদীটা ছিল পদ্মা নদী, ওখানে উনি গোসল করতে নামেন। আর তখন ছিল বর্ষাকাল আর কি। তো উনি গোসল করে যখন উঠে আসবেন, হঠাৎ করে উনার পায়ের কাছে অনুভূত হয় যে কিছু একটা পায়ের কাছে ছেকছে আর কি। তো উনি একটু ডুব দিয়ে জিনিসটা তোলার চেষ্টা করেন। তো তুলে দেখলেন যে একটা মানুষের হাত ওনার হাতে উঠে এসেছে। হাতটা দিয়ে যখন টান দিলেন তখন একটা পুরো বডি চলে এসেছে আর কি। তখন উনি ওই সাহস করে পুরো বডিটা উপরে তুললেন। তোলার পরে ওই কবরস্থান তো পাশেই ছিল, যেহেতু একদম পাশাপাশি আর কি, ওই ঘাটের কাছেই কবরস্থানটা। তো ওখানে আনার পরে উনি আবার পাশে গিয়ে কিছু লোকজনের বাড়িতে যারা ছিল স্থানীয়, তো কয়েকজনকে ডেকে নিয়ে আসলেন যে এরকম একটা লাশ পেয়েছি, তোমরা একটু আসো। তো সবাই এসে দেখলেন যে মোটামুটি তারা আন্দাজ করলেন যে লাশটি হয়তো বা 2 দিনের পুরনো লাশ এরকম হবে আর কি। তো কাকতালীয়ভাবে ওই সময় ওই গ্রামে রাজবাড়ী সদর যে থানাটা ছিল ওখান থেকে কিছু পুলিশের একটা টহল টিম এসেছিল, মানে কোনো একটা বিষয়ে কোনো চোর বা আসামি ধরার জন্য আর কি। তো ওনাদের কাছে যখন খবর যায় একটা লাশ উদ্ধার হয়েছে, স্বাভাবিক আইন অনুযায়ী এ ধরনের কোনো লাশ যদি পাওয়া যায় সেটাকে পোস্টমর্টেম করতে হয়, বেশ কিছু আইনানুগ প্রক্রিয়া রয়েছে, তারপরে সেটাকে দাফন কাফনের ব্যবস্থা করতে হয়। তো পুলিশরা দেখলেন যে এত রাত এবং ওনাদের কাছে ওই সময় ওনারা তো অপ্রস্তুত ছিলেন যে এরকম একটা কিছু পাওয়া যাবে, লাশটা আবার নিয়ে যেতে হবে। তখন ওনারা স্থানীয় কয়েকজনকে বলেন আপনারা একটা বাঁশের মাথা টাথা এই ধরনের কিছু তৈরি করে লাশটা আমরা নিয়ে যাই, নিয়ে পোস্টমর্টেম করার পর তখন দেখা যাবে এটাকে কি করা যায়। তখন ওনারা জিজ্ঞেস করলেন লাশটা পেয়েছে কে, দেখা গেল যে গোর খোদক আর কি উনি পেয়েছেন। তখন বলে তাহলে আপনি আমাদের সাথে একটু চলেন, একটু সহযোগিতা করেন। তখন উনিও লাশের সাথে গেলেন। লাশের সাথে যাওয়ার পর ওখানে রাজবাড়ী সদর যে তখন তো যোগাযোগ ব্যবস্থা তো ভালো ছিল না, যদিও খুব কাছাকাছি। মোটামুটি ওই ডোম যে আসবে লাশ কাটা করে এরকম সকাল হয়ে গেছে আর কি। সকাল হয়ে যাওয়ার পরে এখন ডোম এসে বলছে যে তার কোনো সহযোগী আসে নাই, তো এখন সহযোগী ছাড়া তার কাজ করতে একটু অসুবিধা হবে। তখন পুলিশরা যারা ছিলেন তখন বললেন যে ভাই আপনি তো খুব সাহসী লোক, ওই যিনি গোরখোদক আর কি, তা আপনি ওনাকে একটু সহযোগিতা করেন, আর ডাক্তার তো থাকবেনই ওখানে উপস্থিত। তো ভালো কথা, যখন ওই দিনের বেলায় আর কি লাশ কাটা ঘরে লাশ নিয়ে গেল, তখন যখন লাশ কাটা হচ্ছে ডাক্তার উপস্থিত ছিল, ডোম যিনি উনি লাশ কাটছিলেন, হঠাৎ করে
ওই যে ব্যক্তি যিনি গোর খোদক আর কি, উনি লক্ষ্য করলেন লাশের এক হাত মানে শেক করছে, মানে নড়ছে। তো উনি চমকে উঠলেন, চমকে উঠে পাশে ডাক্তারকে বললেন যে ডাক্তার স্যার দেখেন এই লাশের হাতটা নড়ছে কেন? তখন ডাক্তার বললেন কই না তো, লাশের হাত তো নড়ছে না, আমি তো তাকিয়ে আছি, কখনো লড়ারও দেখলাম না। ডোমো একই কথা বললেন। তখন উনি বলছেন হয়তো বা ওনার চোখে মানে ভুল দেখেছে আর কি, এরকম হতেই পারে। তো উনি কয়েকবারই এটা দেখেছেন যে হাতের এক হাত একটু নড়ছে, উনি বারবারই বলেছেন। শেষ পর্যন্ত ডাক্তার বিরক্ত হয়ে ওনাকে ধমক দিয়ে চুপ করিয়ে দিলেন যে আপনি কখনো এই স্থানে আসেননি, আপনার মাথা টাথা নষ্ট হয়ে গেছে, আপনি চুপ থাকেন। তো যাই হোক, যখন লাশ কাটা শেষ হয়ে গেল, কাটার পরে একটা খেজুরের পাতার একটা পাটি দিয়ে লাশটাকে মোড়ানো হয়, বেঁধে ফেলা হয় এবং তারপরে বলে দেওয়া হয় যে আসলে এই লাশটা এই মুহূর্তে সংরক্ষণ করার কোনো উপায় নাই, যেহেতু আরো 2 দিন আগে লাশটা পাওয়া গেছে, সুতরাং এটা দ্রুত দাফন করে ফেলতে হবে, যেহেতু কোনো পরিচয় পাওয়া যায় নাই। আপনি যেহেতু এটা পেয়েছেন, আপনি আপনার তত্ত্বাবধানে লাশটা দাফন করার ব্যবস্থা করেন। তো উনি ওই লাশটা নিয়ে ওনার ওই গ্রামে চলে যান। আবার গ্রামে গিয়ে ওনার যেই কবরস্থানের উনি দায়িত্ব ছিল সেইখানেই উনি জানাজা করে সবকিছু মানে প্রক্রিয়া শেষ করে ধর্মীয় নিয়ম কারণ যা আছে সেগুলো করে লাশটাকে দাফন করেন। তো দাফন যখন ওই এখানে আসলে একটা বলে রাখা ভালো, যখন ওই জানাজাটা হচ্ছে মানে কবরস্থানে যখন জানাজাটা হবে, তখন হঠাৎ করে ওনারা লক্ষ্য করলেন যে পাশেই তো নদী, পদ্মা নদী, বেশ কয়েকটা নৌকায় মানে একই ধরনের ড্রেস পরা কিছু লোক, বড় বড় দাড়ি, মানে সাদা দাড়ি, সফেদ দাড়ি, এরকম খুব নুরানি চেহারা, এরকম 20-30 জন লোক আসলো কয়েকটা নৌকায়। আসার পরে ওনারা কারোর সাথে কোনো কথা বলেন নাই, ওনারা শুধুমাত্র জানাজায় শরীক হলেন। জানাজা শেষ হওয়ার পরে আবার ঠিক যেভাবে নৌকায় এসেছিলেন ওনারা ওইভাবেই নৌকায় চলে গেলেন। ওনারা কারা? ওনারা অবশ্য কথা বলার চেষ্টা করেছিলেন, সালাম দিয়েছিলেন, শুধুমাত্র ওনারা সালামের উত্তরই দিয়েছিলেন। ওনাদেরকে যখন প্রশ্ন করা হয়েছিল আপনারা কোত্থেকে আসছেন, ওনারা কোনো কথা বলেন নাই, ওনারা আবার ওই নৌকাতে চলে যান। তো এখানে একটা অদ্ভুত ব্যাপার ঘটে প্রথমত। এরপরে যেটা হয় সেটা হচ্ছে প্রথম কয়েকদিন যিনি ওই যে গোর খোদক, উনি স্বাভাবিকভাবে ওনার কর্মকাণ্ড পরিচালনা করছিলেন। 3-4 দিন পর হঠাৎ করে রাতে উনি মানে একটু একটা অদ্ভুত আওয়াজ শুনলেন যে উনি যেখানে ঘুমিয়ে আছেন মানে ওনার খাটের নিচে মানে বেড়াল যেরকম গড় গড় আওয়াজ করলে যে ধরনের শব্দ হয় ঠিক ওই ধরনের আওয়াজ হচ্ছে। তো উনি প্রথম দিকে মনে করছে এটা একটু বেড়াল এরকম শব্দ করছে। তো উনি একটা ধমক দিলেন এরকম বা কিছু একটা শব্দ করলেন যাতে করে ওটা চলে যায়। তো কয়েকবার শব্দ করার পরে গেল না। উনি আবার একটু আলো জ্বালিয়ে খাটের নিচে চেক করতে গিয়েছেন যে আসলে এটা কি। তো যখন খাটের নিচে উনি চেক করতে গেলেন, উনি খাটের নিচে কিছু পেলেন না। যখন পেলেন না তখন মনে করছেন হয়তো এটা চলে গেছে। আবার যখন শুয়ে পড়লেন তখন উনি আবার মানে শুনতে পেলেন যে শব্দটা ঘরের বাইরে থেকে এখন হচ্ছে। তখন উনি মনে করলেন হয়তো চলে গেছে, ঘরের বাইরে থেকে শব্দটা করছে। তখন উনি আর এই বিষয় নিয়ে আর মাথা ঘামান নাই, উনি ঘুমিয়ে পড়লেন। এইভাবে প্রতি রাতে একই ধরনের ঘটনা ঘটা শুরু করলো। কিন্তু এই যে কি যে শব্দ করছে এটা উনি খেয়াল করেননি। একদিন মানে 3-4 দিন হওয়ার পরে একদিন খুব বিরক্ত হয়ে রাতের বেলা ওই যখন জানালার বাইরে শব্দ হচ্ছিল উনি জানালার কপাটটা খোলেন। এটা কি দেখি তো একটু, মানে কুকুরও না বেড়ালো না কিছুই তো পাই না, এটা কি আসলে জিনিসটা কি এত শব্দ করছে প্রতিদিন। তো খুলে যা দেখলেন তো উনি রীতিমতো মানে খুবই ভয় খুলে দেখলেন ওই যে মানে খেজুরের পাটিতে মোড়ানো যে লাশটি ওনারা যে অবস্থা নিয়ে এসেছিলেন লাশ কাটা ঘর থেকে, ঠিক ওই জিনিসটাই ওখানে দাঁড়িয়ে আছে, ওই খেজুরে মোড়ানো ওই লাশটা। তো উনি দেখে একদম পাখি মোড়া হ্যাঁ পাখি মোড়ানো লাশ। আচ্ছা উনি দেখে খুবই ভয় পান, ওখানে চিৎকার অজ্ঞান হয়ে মানে সেন্সলেস হয়ে পড়েছেন। ওনার স্ত্রী জেগে ওঠে, পরে বাড়ির অন্য সদস্যরা জেগে ওঠে। পরে যখন জ্ঞান ফেরে তখন বলে যে আমি এরকম এরকম জিনিস দেখেছি। তখন বাড়ির সদস্য বলে তুমি হয়তো বা ভুল দেখেছো, কারণ তুমি যেহেতু এই ধরনের কাজের সাথে ইনভলভ আছো, যেহেতু কবর টবর পরে হয়তো বা এই কারণে একটু ভয়টা বেড়ে অপশনের মধ্যে মনের অজান্তে হয়তো একটা ভুল হয়ে গেছে, ভুল দেখেছো। আসলে ভাই এই ধরনের ঘটনা ওনার সাথে প্রতিনিয়তই ঘটা শুরু করতো। রাতের বেলা পাড়ার বাসার থেকে মানে যখন রাতের বেলা কোনো কারণে ফিরতে আসেন বাসার পথে তখনই দেখে ওই একই জিনিস দাঁড়িয়ে আছে। আচ্ছা এইভাবে যখন বাড়ির সদস্যরা কেউ বিশ্বাস করে না, এরপরে ঘটলো অন্যরকম ঘটনা। সেটা হলো বাড়ির অন্য সদস্যদের সাথেও সেম ঘটনা ঘটা শুরু করলো। তারাও দেখতে শুরু তারাও এখন ওই জিনিসটা দেখা শুরু করলো। যখন তারাও সবার সাথে শেয়ার করলো যে আমরা এরকম জিনিস দেখছি, তখন স্থানীয় লোকেরা মানে রসিকতা করে সবাই বলা শুরু করলো ওটা হলো ভূতের বাড়ি। ওই বাড়িতে যারা আছে সবাইকে জিনে মানে সবাই জিন পজেস্ট, এটা ভূতের বাড়ি। আচ্ছা মানে চারিদিকে একটা রসিকতা শুরু হয়ে গেল তাদেরকে নিয়ে। তো যখন মানে উনি এইটা ঘটনাটা সলভ করার জন্য অনেক
মানে যারা হুজুরের কাছে গিয়েছেন, পীর সাহেবের কাছে গিয়েছেন বা ওঝা যারা আসে মানে জিনের ট্রিটমেন্ট যারা করে তাদের কাছে গিয়েছেন, তারা এই বিষয়ের কোনো কুল কিনারা করতে পারেননি যে আসলে এটা কেন হচ্ছে। তো যখন কুল কিনারা করতে পারলেন না, এরকম বাড়ির সদস্যরা আস্তে আস্তে অসুস্থ হয়ে যাচ্ছেন এই ধরনের ভয়ের এই বিষয়গুলো দেখে দেখে, তখন কোনো কারণে কোনো একদিন বাড়িতে কোনো লোক ছিল না, উনি একাই ছিলেন। উনি রাত্রেবেলা যখন ঘুমিয়ে আছেন তখন মধ্যরাতে হঠাৎ করে উনি মনে হলো যে ওনার পাশে কেউ শুয়ে আছে, কিন্তু উনি তো জানতেন যে বাসায় কেউ নাই। তো যখন আলো জ্বালালেন তখন দেখলেন যে ওনার মানে বিছানায় ওনার পাশে ওই যে যেই মানে খেজুরের পাটিতে মোড়ানো যে লাশটি ওইটি, উনিও তখনই আবার চিৎকার করে সেন্সলেস হয়ে যান। ওনার চিৎকার যখন ওই গ্রামের আশেপাশের যারা শোনেন আর কি, তখন তারা আসেন, তখন ওনাকে সেন্সলেস অবস্থায় পান। এবং এই বিষয়টা ওনার সাথে মানে ওনার ফ্যামিলির সাথে রীতিমতো মানে প্রতিনিয়তই ঘটতে দেখা যায়। তো যাই হোক, ওনার স্ত্রী তো ওনাকে একদিন খুব ভালো মতো ধরেন যে আসলে এটা কেন এরকম আমাদের সাথে ঘটছে। আগে তো এই ধরনের কোনো ঘটনা ঘটে নাই, বা ওজা তান্ত্রিক বা এই যে পীর ফকিরের কাছ থেকে নিয়ে আসা কোনো তদবিরও কাজ হচ্ছে না কেন, কি আসলে ঘটনাটা কি তুমি বলো আমাকে, তুমি কিছু জানো কিনা, বা এমন কোনো ঘটনা ঘটেছে কিনা যেটা তুমি লুকাচ্ছ সবাইকে। তখন উনি বলেন যে হ্যাঁ, আমি একটা বিষয় লুকাচ্ছি, সেটা হচ্ছে লাশটা উনি যখন পানিতে পেয়েছিলেন তখন লাশের সাথে একটা ব্যাগ ছিল, ছোট ব্যাগ ছিল যেটা ওনার শরীরের সাথে বাঁধা ছিল। তো ওই ব্যাগের মধ্যে মানে অনেকগুলো টাকা ছিল। আচ্ছা। এবং ওখানে ওনার ঠিকানাও ছিল। উনি টাকার লোভে ওই ঠিকানাটা উনি গোপন করেছিলেন, এবং উনি ওই টাকার 1 টাকাও খরচ করেন নাই, কিন্তু ওই টাকাটা উনি রেখে দিয়েছিলেন আর কি। তো বললেন যে এটা আমার খুব একটা অন্যায় হয়েছে, কিন্তু এই কারণে আল্লাহ আমাকে এই শাস্তিটা দিচ্ছেন। তখন রসুল ভাই উনি ওই ঠিকানা ধরে ওনাকে খোঁজ করা শুরু করেন যে এটা আসলে কার। আচ্ছা। তো তখন হতো কি, ওই আমাদের যে রাজবাড়ী যে ওই এলাকাটা ওখান থেকে ওই পাশে নদীর ওই পাশে হচ্ছে পাবনা জেলা। তো পাবনা ওদিকে অনেক ব্যবসা বাণিজ্য ওই সময় হতো আর কি নৌপথে, এখন অনেকটা কমে গেছে আর কি, তখন হতো আর কি নৌপথে। তো উনি অনেক খোঁজ খবর করে জানতে পারলেন এই লাশটি পুরান ঢাকার একজন ব্যবসায়ী। আচ্ছা। তো উনি ওনার পরিবারের লোকদেরকে যে গিয়ে এই তথ্যটা দিলেন যে আমরা এরকম একটা লাশ পেয়েছিলাম, এই ব্যাপার, এই যে ওনার সাথে টাকাগুলো ছিল। ওনারা অনেক ধনী আর কি পুরান ঢাকায়। তো ওনারা বললেন যে আসলে আমার ওনার যে ওয়াইফ ছিলেন বলে যে আমার হাজবেন্ড এরকম ব্যবসা করার জন্য এরকম চেতন, তৎকালীন তো মোবাইল টোবাইল এগুলো ছিল না। রাইট। তো এরকম দীর্ঘ সময় ধরে মাসখানেকের জন্য তো আবার ফিরে আসতো ব্যবসা করে। এখানে তাদের পুরান ঢাকাতে ব্যবসা আছে। তো আমরা অনেকদিন যখন যোগাযোগ করতে পারছি না, তখন আমরা খুব চিন্তিত হয়ে গেছিলাম। তখন তার পরিবারের লোকজন খুব মানে শোকে মানে ভেঙে পড়ে আর কি। তো রাসেল ভাই ওই ওনারা তো তার ডিটেলস ঠিকানা দিয়ে দিলেন। ওনার পরিবারের লোকজনও একাধিকবার ওই জায়গাতে কবর জিয়ারত করার জন্য এসেছিল। আচ্ছা। তা আমাকে সর্বশেষ বলেছেন যে 95 বা 96 সালের দিকে ওই যে ব্যক্তির কবর ওখানে হয়েছে তার নাতি এবং নাতনিরা বিদেশ থেকে এসে কবর জিয়ারত করার জন্য এসেছিলেন। তো এখন 2004-5 সালের পর ওই চরটা এখন আর নাই। যারা রাজবাড়ির যারা আছেন তারা জানেন যে ওই চরটা এখন আর নাই, ওটা একদম নদীতে বিলীন হয়ে গেছে। তো কবরস্থানও এখন আর কিছুই নেই ওখানে। আচ্ছা। তো তারপর থেকে অদ্যাবধি ওখানে ওই ফ্যামিলির কেউ আর আসেন নাই। আর ওনারা খোঁজ নিয়েছিলেন যে ওই ফ্যামিলির এখন সবাই বিদেশ চলে গেছে না, এখন ঢাকাতেও সেরকম কেউ কিছু থাকে না। তো মোটামুটি এটাই ছিল রাসেল ভাই ঘটনা। থ্যাংক ইউ ভেরি মাচ আপনার প্রথম ঘটনার জন্য আপনাকে অনেক 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 ধন্যবাদ। উভয়ের কাছ থেকে আমি একটা ঘটনা শুনে আসবো এবং আজকের এপিসোড থেকে বড় ঘটনা দিয়ে শুরু করতে চাই। তো আমরা একটা ঘটনা শুনে আসি। থ্যাংক ইউ আপু ভাই, হ্যাপি নিউ ইয়ার টু এভরিওয়ান। এই ঘটনাটা শেয়ার করবো হচ্ছে পুরান ঢাকার ঘটনা রাসুল ভাই উর্দু রোডের। ঘটনাটা আমার সাথে শেয়ার করেছেন মাসুদ ভাই। উনি পুরান ঢাকাতেই জব করেন। আমি দেখলাম যে আপনি কথা বলছেন ওভার দ্য ফোন এখানে এসেও। উনি অ্যাকচুয়ালি আমি কয়েকদিন আগে পুরান ঢাকায় গিয়েছিলাম, একটা মানে অনেকদিন ভৌতিক ঘোরাঘুরি হয় না আর কি, ভৌতিক গল্প কালেক্ট করে এসবে। তো তখন মাসুদ ভাই কাহিনীটা শেয়ার করেন আর কি, ওনার কাজিনের ঘটনা আর কি। আচ্ছা। তো ঘটনা চলে যায় রাসুল ভাই। জি। কথা তো মাসুদ ভাইয়ের এক কাজিন হঠাৎ করে মারা যায় আর কি। তো উনি কাহিনীটা শুনেন ওনার কাছে, মানে ফোন কল পান যে এক কাজিন মারা গেছে। আর এই কাজিন মারা যাওয়ার পর উনি সন্ধ্যার পরে, ঠিক সন্ধ্যার পর উনি উর্দু রোডে চলে যান ওখানে আচ্ছা দেখার জন্য। তো ওনার সাথে একটা বন্ধুকে নিয়ে উনি যান। তো যে যখন ওই বাসাটার সামনে থামেন, বাসাটাকে কেমন জানি প্রথমেই কেমন নীরব নীরব একটা ভাব লাগছিল আর কি ওনার কাছে। পুরো বাড়িটাই মনে হচ্ছে যে
একটা থমথমে ভাব বিরাজ করতে আর কি। তো বাসার নিচে মোটরসাইকেল রেখে উনি ওনার ফ্রেন্ডকে নিয়ে বাসায় ঢোকে আর কি, 3 তলা বাড়ি। তো যখন সিঁড়িতে উঠছে ওই সময়টাই ওনার শরীরটাতে মনে হচ্ছে যে একটা ঝিম করে একটা মনে হয় যে কিছু একটা মানে লাইক আমাদের যেমন অনেক সময় দেখা যায় গুজ বাম্প হয় রাসুল ভাই, কাইন্ড অফ লাইক দ্যাট, এরকম একটা ভাব হয় এবং পুরো শরীরটা ওনার ঝিম করে ওঠে, একদম ভারী হয়ে যায়। তো উনি সিঁড়িতে উঠছে, ওনার কাছে মনে হচ্ছে যে বিশাল ক্লান্ত, উনি মানে ঘুমিয়ে পড়বেন এরকম একটা ব্যাপার। আচ্ছা, এরকম করে উপরে উঠছেন উনি, আর সাথে তার বন্ধু। তো উনি ওনার বন্ধুকে জিজ্ঞেস করেন যে তোর কি কোনো ইফেক্ট হচ্ছে, মানে আমার খুব খারাপ লাগতেছে কেমন জানি। তো বন্ধুটা বলে না আমার তেমন কিছু লাগতেছে না। যাই হোক, তো উনি নিজেকে মনে করেন যে উনি হয়তো টায়ার্ড বা কিছু একটা, বা ওনার কোনো কারণে খারাপ লাগছে, তো উনি বাসা উঠে যান। তো উঠে যেয়ে দেখেন যে যথারীতি মানুষ মারা গেলে বাসায় যেমন হয়, মানুষ কাঁদছে এবং ওনার সেই কাজিনটাকে মানে শুয়ে রাখা একটা ইসের উপর, কাটিয়ের উপরে। তো উনি এক সময় দেখছেন যে অনেকেই কাঁদছেন আর কি, এর মধ্যে আজকে ম্যাক্সিমাম ঘটনা মরামর্শের ঘটনা। এটা কোইন্সিডেন্ট হ্যাঁ। আসলে, এটা কিন্তু ভালো লাগছে এই জন্যই। হ্যাঁ, তো উনি দেখছেন যে ওনার ফুপুরা কাঁদছে, তার মধ্যে একজন বলছে যে বিলাপ করে যে ও একা থাকতে চাইতো না, ও বলতো ওর ভয় লাগতেছে এরকম। উনি কথাগুলো ওনার কানে যায়, বাট উনি জিনিসটাকে আসলে তখন একটা খুব একটা আমলে নেন না। তো উনি ওই লাশটা দেখতে চান আর কি। তো লাশটা দেখতে চান, তো লাশের মুখের ওপর থেকে আপনার কাপড়টা নামায় গলা পর্যন্ত আর কি, যতটুকু দেখায়। তো উনি খেয়াল করে হঠাৎ করে একটু ওনার কাছে জিনিসটা অড লাগে বা একটু ডিফারেন্ট লাগে যে পুরা লাশের মুখটা নীল রং, বর্ণ ধারণ করছে। যদিও উনি শুনছে যে আপনার এই মৃত্যুটা হয়েছে স্ট্রোক করে মারা গেছে। তো এরকম হওয়ার কথা না, এটা সাধারণত দেখা যাচ্ছে যে কোনো বিষের প্রভাবে বা এরকম কিছু একটা তো হয়, থিংস লাইক দ্যাট, বাট লুকস অড আর কি। নীলজ বর্ণ এবং ঠোঁটটা কালচে, এবং ওনার কাজিন নাকি সিগারেটও খেত না, বয়সও তেমন বেশি না। যাই হোক, তো উনি দেখে একটা মনে ধাক্কার মতো খায়। তো এই অবস্থায় উনি দেখে আবার ফিরে আসতে থাকে, ওনার মাথার মধ্যে ওরকম জিনিসটা ঘুরছে এবং বেশ ওনার শরীরটা ভারী হয়ে গেছে আর কি। তো উনি নিচে চলে আসে, এসে যখন ওনার বাইকটা স্টার্ট দিতে যায়, দেখে যে বাইকে মানে আপনার কোনো নেই, পাওয়ার নেই। মানে এমনকি চাবি ঠোকানোর পরে বাইকের মানে আপনার এই ড্যাশবোর্ডে লাইট জ্বলতেছে না, সবকিছু মানে পুরোপুরি এটা ডেড। তো উনি একটু আগে চালায় আসছি, বাইকটা ওয়েল মেনটেন পায়, সবসময় উনি এটা মেনটেইন অবস্থা রাখে। এরকম করে পুরো মানে ইলেকট্রিক্যালি শাটডাউন সাধারণত করে না বাইক। তো দেখে পুরো ইলেকট্রিক্যালি শাটডাউন এবং বাইকটা বেশ মানে হয়ে গেছে, মানে কোনো শব্দই করছে না। আচ্ছা, তো উনি এই অবস্থায় ওনার বাইকটাকে ঠেলে নিয়ে আসতে থাকে। তো আস্তে আস্তে ওই যে গলিটাতে মানে ঘটনা ঘটতে, সেটা থেকে যখন বের হয়ে আসে বাইকটা নিয়ে ঠেলে এসে, তো তুমি কি মনে করো ওনার খুব ক্লান্ত লাগতে থাকে, এই অবস্থায় উনি বাইকটা স্টার্ট দেয়। আচ্ছা, আরেকবার করে তাকে সাথে সাথে মানে বাইকটার মানে চাবি ঘোরানোর সাথে সাথে লাইটটা জ্বলে উঠছে এবং বাইকটা স্টার্ট হয়। তো জিনিসটা ওনার কাছে খুব মানে খারাপ লাগে। এবং ওই দিন রাতে যখন বাসায় ফিরে আসে, তখনও তার এরকমই খারাপ লাগতে থাকে, মানে শরীরটা ভার হয়ে আছে, কেমন ডিফারেন্ট, এবং কিছু দুঃস্বপ্নের মতো দেখে রাতে ঘুমের মধ্যে। তো পরদিন, ওই দিন আর জানাজা হয়নি আসলে, পরের দিন ওই রাতে জানাজা হবে। তো উনি ওই বাসায় ফেরত যায় আর কি, বাসায় ফেরত যায় এবং যে ওনার আরেক কাজিনের সাথে জানাজা পড়ার পর ওনার এক কাজিন বলতেছে যে ওই অমুক ভাই আর কি, যার নামটা গোপন রাখতে বলছে উনি, যে উনি আমাকে বলতেছিল আমি যদি ওনাকে ছেড়ে না যেতাম তাহলে আজকে হয়তো উনি মানে ওনার এরকম হতো না। হ্যাঁ, এরকম কিছু একটা বলতেছে। আচ্ছা। তো মাসুদ ভাই খুব কিউরিয়াস হয়ে তাকে জিজ্ঞেস করে যে কি ছেড়ে যেত না, মানে বুঝলাম না। তখন বলে যে আসলে ঘটনাটা কি, যে ওনার ফ্যামিলি তো একসাথে থাকতো, ওয়াইফ এবং বাচ্চা, এবং তারা দেশের বাড়ি গেছিল এবং উনি খুব ভয় পেত একলা। তো এই কারণে আমি ওনার সাথে ওই দিন রাতে ছিলাম, যেদিন মারা যায় তার আগের দিন রাতে। তো রাতে আমরা ঘুমায় আসি, একটা পর্যায়ে মানে লাইক ভোর রাতের দিকে আমি আর কি একটু বাথরুমে যাব, তাই আমি মানে একই রুমে ছিল বিছানা, আমি চাদরটা খুলে উঠতে গেছি বিছানা থেকে, কাজ আমার বুক সমান নামাইছি চাদরটা। এই সময় আমি তাকায় দেখি যে বিছানার মধ্যে ওই যে ভাই যিনি মারা গেছেন উনি শুয়ে আছেন সমান হয়ে, এবং ওনারই আরেকটা ভার্সন কপি ওই বিছানার মধ্যে বসে আছে। বসে যে উঠছে তার দিকে তাকায় হাসতেছে, মিটিমিটি মানে একটা হাসি ঠোঁটের মধ্যে। এটা দেখে নাকি সে খুব ভয় পেয়ে যায়, মানে কল্পনাগুলো তো ভয় লাগে। হ্যাঁ, এবং এটা দেখে ওই যিনি শুয়েছিলেন সে খুব ভয় পেয়ে যায়, এবং সে করে কি সাথে সাথে চাদরটা আবার গায়ের মধ্যে টেনে নিয়ে মানে তাড়াতাড়ি শুয়ে পড়ে, মানে আর ওঠে না।
তো ঠিক উনি ওইভাবে শুয়ে থাকে, কখন ঘুমায় যায় ঠিক নেই। সকালবেলা উনি তাড়াতাড়ি উঠে যিনি মারা গেছেন তাকে কোনো মতে ধাক্কা দিয়ে বলে কি যে আমি গেলাম বাসায়, বলে চলে যায়। এবং ওই দিনই নাকি এই ঘটনাটা পরে শোনে বিকালের দিকে যে মারা গেছে। আচ্ছা এবং ওই লাশটা যখন নিয়ে গেছে হাসপাতালে, তারা তো পরে ডিসকভার করে যে এখানে ও মারা গেছে। হাসপাতালে যখন নিয়ে যায়, হাসপাতালেরা বলে যে এখন মরেনি, মারা গেছে অনেকক্ষণ আগে। আচ্ছা ঠিক আছে, তো পরে উনি না কোনো চাচার কাছে জিজ্ঞেস করে যে মানে আপনারা এই বাসাটা নতুন উঠলে উনি এরকম ঘটনা, তো বলে আরে এই বাসায় ওঠার পর থেকে আমাদের যত সমস্যা শুরু হয়েছে, এই বাসায় আগে যার থেকে কিনছি তা বাড়ির মালিকের মেয়ে এখানে গলায় দড়ি দিয়ে মারা গেছিল, এবং মানে এমনি দুনিয়ার সমস্যা হতো। এখন মানে তার ছেলেটা মারা গেল আর কি এখানে। আচ্ছা এলেই ছিল রাসেল ভাই একটা ঘটনা। ওকে, অনেক ধন্যবাদ আপনাকে আপনার ঘটনার জন্য। আমরা চাচ্ছিলাম আলিফের একটা ঘটনা শুনতে, এবং এবার হ্যাঁ, তো এখন আমরা সেই ঘটনাটা শুনবো। আমরা চলে যাই ঘটনায়, এবং আলিফ নেক্সট স্টোরিটা বলছে। থ্যাংক ইউ রাসেল ভাই। আমার নেক্সট স্টোরিটা শেয়ার করবার পূর্বে আপনাদের একটু ডিস্টার্ব করব। আসলে স্টুডিওতে ঢোকার পরে মোবাইল ফোনটা চালানো যায় না, জি, তো মাম্মার আজকে বার্থডে। হ্যাপি বার্থডে আন্টি, আপনাকে অনেক অনেক জন্মদিন। হ্যাপি বার্থডে মা। আমি আসলে তখনই বলতাম, আমি ভুলে গেছিলাম। সরি রাসেল ভাই। নো প্রবলেম, নো প্রবলেম। আসলে অনেক অনেক শুভকামনা আপনার জন্য। নতুন বছর আপনার জন্য অনেক সুন্দর যাক। আশা করবো যে ভালো যাবে প্রতিটা দিন। থ্যাংক ইউ রাসেল ভাই। তো যে ঘটনাটি শেয়ার করবো এটা একটি যমজ বোনের ঘটনা, অনেকদিন আগের ঘটনা রাসেল ভাই। আচ্ছা যখন ক্লাস 8-এ পড়তেন তখনকার ঘটনা। পরিবারে বাবা মা সহ 2 ভাই ছিলেন আর কি, তারা ক্যারিয়ারে পড়তেন। তারা ক্লাস 8-এ পড়তো তখন, 1983 সালের ঘটনা। বাবা TNT-তে চাকরি করতো। তো যখন করতো, অ্যাকচুয়ালি আমার নানাকেও তিনি চিনেন, তার বাবা চেনেন আর কি। এতটাই মানে উনি ঘনিষ্ঠ ছিলেন। মানে উনি এতটাই রিনাউন আচ্ছা আছে TNT। তো 83 সালের সেই ঘটনাতে চলে যায়। তো তারা তো কোয়ার্টার পায় গভর্নমেন্টের, সেই গভর্নমেন্টের কোয়ার্টার আবার 2 তলা। আচ্ছা তো 3 তলা অর্ধেক ছাদ অর্ধেক ফ্ল্যাট আর কি, তাদেরকে সেখানে থাকতে দেয়। তো আসলে বলি ইলেকট্রিসিটি একটু ঝামেলা ছিল ওই সময়। থাকতো সব মানে সারাদিন থাকতো কতবার সেটাই গোনা যেত আর কি, আচ্ছা মোস্ট অফ দ্য টাইম থাকতো না। তো তাদের 2 জনের লাইফে এরকম ঘটনা ঘটতে পারে এটা কখনো কল্পনা করতে পারে নাই। সেদিনের ঘটনায় চলে যাই। তো গরমকাল, তো রাসেল ভাই ইলেকট্রিসিটি ছিল না। তো লুবনা এবং স্বপ্না, যে 2 জন আন্টির কথা বলছি, লুবনা যার কথা বলছি তিনি হচ্ছে স্বপ্না থেকে 25 সেকেন্ডের বড়। আচ্ছা তো উনি বাইরে যান আর কি। তো আপনার ছাদের যে পোর্শনটা যেটা আছে সেখানে ইলেকট্রিসিটি নাই। তো তো অনেক রাত হয়ে গেছে, প্রায় 10টা সাড়ে 10টার দিকে ইলেকট্রিসিটি নাই। তো ওই সময় তার মা তাদের খেতে ডাকছিল। তো মোটামুটি ইলেকট্রিসিটি না থাকবার কারণে অন্ধকারে খাবে, আর ওই হারিকেনের আলোয় খাবে, সেজন্য তারা বলছে যে ইলেকট্রিসিটি আসলে খাম। আচ্ছা তো তারা ওই জায়গায়, ওই যে পোর্শনটা ছাদ ছিল সেই জায়গায় যায়। তো উনি জাস্ট দাঁড়িয়েছিল, 5 থেকে 7 মিনিট হবে এমন সময় একটা চিৎকার আসে। এক চিৎকারে দৌড় দিয়ে যায়, এবং এই চিৎকারটা স্বপ্নারা তখন তিনি বুঝে ফেলেন। এক দৌড়ে রুমে যান এবং দেখেন যে স্বপ্না পড়ে আছে মেঝেতে। তো ওনাকে উঠানোর পরে যখন জ্ঞান ফেরে, তখন জানতে চাই যে আসলে কি ঘটেছিল, তোর সাথে এরকম পড়েছিল কেন, হঠাৎ করে অজ্ঞান হয়ে গেলি কেন। তখন তার ছোট বোন যে বলছে স্বপ্না, ছোট বোন বলতে কি 25 সেকেন্ডের ছোট, তো উনি বলতে লাগলেন যে আসলে আমি ইলেকট্রিসিটি যখন ছিল না তখন আমি ওয়াশরুমে ছিলাম, চুল আঁচড়াচ্ছিলাম আপনার আয়নার থেকে। তো হঠাৎ করে ইলেকট্রিসিটি চলে যাওয়ার পরে আমি রুমের দিকে যাই। এইটা পরে একটু ভীতু সন্তুষ্ট আর কি, রুমের দিকে যাই। এমন সময় হালকা আলোয় বুঝতে পারি কে যেন আমার টেবিলের পাশে দাঁড়িয়েছিল, আচ্ছা আমার পড়ার টেবিলের পাশে। আমি আরো কাছে যাওয়ার পর দেখি যে পড়ার টেবিলের পাশে যে দাঁড়িয়েছে তার হাতে কোনো মাথা নাই, এবং সব জোরে জোরে হাসছে, সাউন্ড পাচ্ছে, কিন্তু উনি কে আমি জানি না। এরপরে তাকে ধরার এক প্রচেষ্টা চালায়, ধরার প্রচেষ্টা চালায়। তিনি বাড়ি বোনে ওই রুমটা পুরো দৌড়ে গিয়ে বাইরে গিয়ে পড়ে যায় রুম থেকে বের হয়ে। তো এটা ছিল ঘটনা রাসেল ভাই। তো সাথে সাথে বাসায় বাবাকে জানানো হয়, আমাদের বাসা বাবাকে জানানো হয়। তো যেহেতু রিসেন্টলি শিফটেড গভর্নমেন্ট কোয়ার্টার, তো এখনই তো শিফট করা যাবে না। তা প্লাস মেয়েরা খুব আশা দিচ্ছে যে ওই মেয়েটা, ছোট মেয়েটা স্পেশালি, যে তো বড় মেয়েটা বলছে যে তুই তো ওই বুয়ার কাছ থেকে ভূতের গল্পটা উপশোন, গ্রামের ভূতের গল্পটা উপশোন, তো ভুল হতে পারে। তো হুজুর এসে তো হুজুরের কাজ করে যায়।
পানি দিয়ে যায়, পানিটা ছেটাতে বলে বাসায়। তো চলে যাওয়ার পরে খুব নর্মাল লাইফ, নরমাল হয়ে যায়। নর্মাল হয়ে যায়। অ্যাবনর্মালিটিস আসলে রাসেল ভাই এটা হঠাৎ করেই হয়। আচ্ছা, হ্যাঁ, true. তো সবাই বলতে থাকে যে এটা তোর হ্যালুসিনেশন অথবা তোর খারাপ কিছু চিন্তা অথবা তোমার সামনে চলে আসে। সেটা থেকে ভাবনার কারণে হয়তো এরকম হতে তুই এটা ফিল করতেছিস, যারা এটা বাদ দে, এটা মাথা থেকে সরাইছ। মানে সবাই যেরকম ভাবে আর কি, প্রথম ব্যাপারটা উড়িয়ে দেওয়া সাধারণ মানুষটা যেভাবে করে, যেভাবে হ্যাঁ আপনি হলেও তাই করতেন। সেটাই। তো রাসেল ভাই এখন কিছুদিন পর, তার 15 থেকে 20 দিন পরে প্রচন্ড বৃষ্টি পড়ছে এখন। পয়লা বৈশাখের পরে তো হুম। মানে বৈশাখের কাল বৈশাখী ঝড়, চারিদিকে প্রচন্ড বৃষ্টি এবং শব্দ, স্পেশালি হচ্ছে দরজা জানালা, বাজ পড়ার শব্দ, বাড়ি খাওয়ার শব্দ এবং চারিদিকে গাছের পাতা যে নড়ছে এটার শব্দ, মানে খুব খারাপ অবস্থা। খুব বেশি সময় না, রাত্রে 8:30 কি 9টা বাজে। তো ওনারা চাচ্ছিল যে ওই বৃষ্টির ভাষায় বাইরে যে ভিজবে, তো অভ্যাসটা ওরকমই আর কি। ছোট বাচ্চা মানুষ তো, এইতে পরে কত বড়, বেশি বড় না। তো দুইজনই একসাথে দরজা খুলবে আর কি। তো দরজা খুললেই তো ছাদ, দরজা খুলেই পাড়া দিতে যাবে, এমন সময় দেখে যে ছাদের মধ্যে অনেকগুলো কবর রাসেল ভাই। একটা লোক কোনায় কবর খুঁড়ছে এরকম ছাদের মধ্যে, আর কোদাল দিয়ে। শুনে ওনাদের কথাতে কি দেখলাম, এটা আসলে কোদাল দিয়ে মাটি খুঁড়ছে নাকি কবর করছে নাকি মানে কে বাড়ি দিচ্ছে কি, আমি হঠাৎ করে ছাদের মধ্যে এরকম একটা অবয়ব দেখতে পাই তারা। আচ্ছা, তো দৌড়ে তার বাবার কাছে যায়। তো বাবা মাকে দুইজনকেই ডেকে নিয়ে আসে, টেনে নিয়ে আসে, ওয়ান কাট অফ টেনে হেঁচড়ে নিয়ে আসে দুইজনে। এবার কিন্তু আসলে একজন দেখে নেই, দুইজন একসাথে দেখে। তো বাবা মা বলে কোথায় কি, কোথায়, আমি তো কিছু, সবকিছু নর্মাল, কোনো কিছুই দেখতে পাচ্ছে না। এবং বাইরের থেকে ভিতর থেকে হারিকেনটাও নিয়ে পর্যন্ত আসছে যে আসলে ছাদটা তো অন্ধকার, ছাদের মধ্যে কিছু দেখা যায় না, কি ভেতরে যায়, কিন্তু বৃষ্টি তো রাস্তার ভ্যান যেতেও পারছে না। আচ্ছা, তো বাবা বলে যে ধূর এগুলি বাদ দিত, তোরা যে বাসায় রুমে যা ঘুমা। তো তাদের মধ্যে আবার যে মানে মনের মধ্যে জেগে উঠেছে কি দেখলাম আসলে, আবার যাই দেখি। তো এই ভীত অসন্তুষ্ট অবস্থায়, এত ভয় পাওয়া অবস্থায় তারা এত সাহস করে, এতটুকু ভয় পেয়ে এত সাহস করে দরজাটা আবার ফাঁক করে দেখে যে কি হচ্ছে সেখানে। তো তারা দেখতে থাকে যে অনেকগুলা কবর একসাথে ছাদের মধ্যে, ওই অতটুক জায়গায়, ওই অতটুক পোর্শনে অনেকগুলো কবর এবং অনেকগুলো মানুষ হাঁটছে ওই কবরের পাশ দিয়ে। কেউ তসবি পড়ছে, কেউ কাঁপছে, কেউ কথা বলছে দূরে দাঁড়িয়ে। অনেকগুলো মানুষ একসাথে ছাদের মধ্যে দেখতে পায়। এবং যে লোকটা কবর খুঁজছিল সে তখনও স্থির জায়গায় ছিল। আচ্ছা, তো তারা ব্যাক করে এসে বাবাকে খুব জোর প্রেশার দেয় যে এই বাসাটা চেঞ্জ করতে হবে, আমরা এখানে আর থাকবো না। আচ্ছা, এরকম যদি হতে থাকে তাহলে আমাদের উপর এফেক্ট পড়বে, বেশ ভালো এফেক্ট পড়বে। তো বাবা বলে যে আমি তো রিসেন্টলি চেঞ্জ করে আসছি গভর্নমেন্ট কোয়ার্টারে, আমি যেতে পারবো না আসলে এখনই, তো একটা ব্যবস্থা করি। তো বলে যে না, তুমি যদি না যাও তাহলে আমরা অন্য জায়গায় থাকি, অন্য বাসায় থাকি। তো বাবা অনেক জোরাজুরি করে ওদেরকে রাখার ব্যবস্থা করে যে না, কিছুদিন দেখি, সময়ও তো লাগে বাসা খুঁজতে। তো তোর বাবা তাদেরকে প্রেশার দেয়। এর মধ্যে প্রায় 5 থেকে 7 দিন পর ওই ঘটনা, তাদের এক মামি মারা যায়। আচ্ছা, তো মামি মারা যায়, তো মামির কবরও হচ্ছে নানার বাড়িতে। তো এটা নানার বাড়ি মানিকগঞ্জে। সেই নানার বাড়িতে কবর দেওয়ার পর ওই কবর যখন দিচ্ছিল, তারা আবার একদম ঘরের সাথেই যে বাড়ি, তার সাথেই কবরস্থান, পারিবারিক গোরস্থান। খুব বেশি গোরস্থান না, 12 থেকে 14টা কবর আছে। আচ্ছা, তো তারা দূর থেকে দেখে যে কবরস্থ করছে, অনেক মানুষ তো ভিড়। তো তারা দূরে, কবরস্থানের ভিতরে তো মহিলাদের মেয়েদের অ্যালাউড না, ওরা দূরে ছিল আর কি, মেয়ে দুটা। তো বাসায় আসে প্রায় ওই মারা যাওয়ার সব টুলখানি শেষ করে বাসায় আসে যখন 13 দিন পর, হঠাৎ করে আবারও তারা ছাদে যাবে, এমন সময় দরজা খুলে ছাদে পাড়া দিতেই দেখে যে ঠিক একই রকম যে কবরস্থানটা তারা পারিবারিক গোরস্থান দেখে এসছে নানার বাড়িতে, ঠিক একই রকম গোরস্থান ওই তাদের ছাদের উপরে, একই রকম সেই কয়টা কবর। এটা হতে পারে তাদের হ্যালুসিনেশন, হতে পারে তাদের রং ধারণা, হতে পারে তাদের ভুল ধারণা, কিন্তু দুজন একসাথেই দেখার কথা না। বলে একজন দেখবে যে আগে ইনফেক্টেড হয়েছিল, যে প্রথমে অজ্ঞান হয়ে গেছিল, সে দেখতে পারতো, কিন্তু দুজন একসাথেই দেখে। এরপর থেকে একদম জোর করে তার বাসাটা চেঞ্জ করে ফেলে, এবং যে হুজুর টেস্ট ছিল সেও বলে যে এখানে একটা খারাপ নজর আছে, আপনারা বাসাটা চেঞ্জ করে ফেলে আপনাদের জন্য ভালো হবে। বাসাটা চেঞ্জ করে ফেলে, কিন্তু ওই ইফেক্টটা অনেক দিন রয়ে যায় তাদের দুই বোনের মধ্যে। এতে তাদের পড়াশোনার দিকেও ভালো প্রেশার করে, ভালো ইফেক্ট পড়ে। তো আসলে এইটাই ঘটনা ছিল যে তারা ওই বাড়িতে এই কয়েকদিন, প্রায় 1.5 মাস যে কয়দিন ছিল, সেই কয়দিনে 1.5 মাস খুব ভয়ে ছিল, এবং এই কন্ডিশনগুলো তাদের সাথে কয়েকবার ঘটে যায় ওই বাসাতে।
অনেক ধন্যবাদ আলিফ আপনার ঘটনার জন্য আপনাকে, এবং আশা করছি যে আপনাদেরও এই ঘটনা অনেক ভালো লেগেছে। আমি একটু চলে যাব এবার বাবু ভাইয়ের কাছে, তার নেক্সট স্টোরিটা আমরা শুনবো। আশা করছি যে এটাও আপনাদের অনেক ভালো লাগবে। চলুন শুনে আসি আমরা নেক্সট স্টোরিটা। থ্যাংক ইউ রাসেল ভাই। এই কাহিনীটা হচ্ছে স্মৃতির বলা কাহিনী। জি। স্মৃতিদের ফ্যামিলিতে আসলে অনেক বড় একটা ফ্যামিলি, আর ওদের ফ্যামিলিতে আপনার রেষারেষি আছে, মানে প্রপার্টি নিয়ে বেশ বড় একটা রেষারেষি আছে। তো ওদের ফ্যামিলিতে ওর বাবা ছিল সবচেয়ে বড় ফ্যামিলির মধ্যে, এবং সব মানে যখন প্রপার্টি ভাগাভাগি হবে তখন সেই ক্ষেত্রে আর কি ওদেরই ছেলে মেয়েদের মধ্যে আর কি মানে বন্টনটা ওভাবে হবে, এরকম কিছু ব্যাপার স্যাপার আছে। তো যাই হোক, তো ওরা দুই বোন আর কি, ওরা দুই বোন। তো ওর বাবা মার খুব ইচ্ছা ছিল যে ওর যখন বড় বোন হয় আর কি, প্রথম বোনটা